আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা গতদিন এই কথাটা বলেছিলাম, আবার আমি রিপিট করছি। এই যে 1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 সমান 0 এটা প্লেনের সমীকরণ। প্লেন কি তোমাদের পড়ানো হয়েছে? জি স্যার। তাহলে প্লেন যদি পড়ানো হয়ে থাকে তাহলে এই ইকুয়েশনটা তোমরা পরিচিত। আচ্ছা, এটাও একটা প্লেন, এটা আর একটা প্লেনের সমীকরণ, ঠিক আছে? তাহলে দুইটা প্লেন আমরা গতদিন যেটা বলেছিলাম, দুইটা প্লেন কিন্তু আমরা মানে যে বরাবর মিট করেছে, যেমন একটা বইয়ের পাতা, আমরা বই যখন মেলাই তখন দুই পাশে দুইটা পাতা আমরা দেখতে পারি, সেটাকে আমরা প্লেন হিসাবে বলতে পারি, তাই না? কিন্তু মিটিং যে লাইনটা আমরা গতদিনের দেখাছিলাম যে দুইটা পাতা, বইয়ের পাতা যে বরাবর মিট করেছে, তাহলে সেই মিটিং মানে এইটা পয়েন্টটাকে আমরা বলছি একটা সরলরেখা 3 ডাইমেনশনে। এখন এটা আমরা 3 ডাইমেনশনে, যেমন এই যে a1x এটা সমান সমান আমরা এভাবে লিখতে পারি, এটা একটা প্লেন, তার মানে একটা এই প্লেন আর এই প্লেন সমান লেখা মানে ইন্টারসেকশন হওয়া। আমরা যে প্লেনটা কিন্তু এটা আছে একটা প্লেন, এটা একটা প্লেন, দুটা সমান করে লিখলে এটা আমরা একটা সরলরেখার সমীকরণ বলতে পারি 3 ডাইমেনশনের এটাকে। আর দুটা প্লেন, একটা প্লেন দুটো প্লেন আমরা সমান লিখছি, এটাকে আমরা সরলরেখার সাধারণ এই যে বলছে রিপ্রেজেন্ট দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এটা আমরা বলতে পারি। আবার অন্য ফর্মে বলা যেতে পারে, যেমন এই যে সিমেট্রিক্যাল ফর্ম তোমরা নাম শুনেছো, যেটা আছে আমরা বলি যে x মাইনাস x1 বাই l সমান সমান y মাইনাস y1 ডিভাইডেড m সমান সমান z মাইনাস z1 ডিভাইডেড n। এখানে কিন্তু x1 y1 z1 একটা সরলরেখা এই বিন্দুতে পাস করেছে এবং তার ডিরেকশন কোসাইন আছে l m n। l m n ডিরেকশন কোসাইন, এটা তোমরা পড়েছো। এই সিমেট্রিক্যাল ফর্ম বলা আছে if p x y z be the point of a line and l m n be the direction cosine and ap। আচ্ছা, এখানে আমরা এই তোমরা তাহলে তাহলে আমরা কিন্তু এই যে সিমেট্রিক্যাল ফর্ম যেটা বলছি, এই সিমেট্রিক্যাল ফর্ম কিন্তু এটাকে আমরা, এটা একটা সরলরেখা সমীকরণ। এই সরলরেখাটার x1 y1 এবং z1 বিন্দুতে পাস করেছে এবং যার ডিরেকশন কোসাইন l m n। আচ্ছা, স্যারকে এই সরলরেখাতে স্যার তো কয়েকটা লেকচার দিয়েছে মনে নাকি? জি স্যার। সিমেট্রিক্যাল আচ্ছা স্যার কিন্তু কয়েকটা দিয়েছে, তাহলে সেগুলো যদি কোনগুলো আমাকে বললে কিন্তু আমি এখানে স্কিপ করে যাব। আচ্ছা, আমি একটু সংক্ষেপে বলি। এই যে এটা একটা সরলরেখা সমীকরণ, কিন্তু এটাকে আমরা বলি সিমেট্রিক্যাল ফর্ম। তোমাকে ভাইভাতে বলতে পারে আচ্ছা 3 ডাইমেনশনের সরলরেখা সমীকরণ লেখো যার সিমেট্রিক্যাল ফর্মে, তখন তুমি ধরো এটা লিখলে, তখন তোমাকে ব্যাখ্যা করতে হবে তাহলে এই সরলরেখাটা x1 y1 z1 বিন্দুতে গেছে এবং যার ডিরেকশন কোসাইন আছে l m n। এই যে ডিরেকশন কোসাইন তোমরা কিন্তু স্যার আমার বিশ্বাস যে অনেক ভালো করে পড়াইছে, ডিরেকশন কোসাইন কি বা ডিরেকশন রেশিও কি। আচ্ছা, আমার এটা কি পড়ানো হয়েছে যে অ্যাঙ্গেল বিটুইন এ লাইন এন্ড এ প্লেন? না স্যার, সিমেট্রিক্যাল ফর্ম পর্যন্ত পড়ানো হয়েছে স্যার। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল বিটুইন এ স্ট্রেট লাইন এন্ড এ প্লেন 3 ডাইমেনশনে, আমরা যেমন 2 ডাইমেনশনের ক্ষেত্রে দুটো সরলরেখার ভিতরে কোণ কত হবে সেটা আমরা কিন্তু বের করার সূত্র জানি। কিন্তু বলছে একটা অ্যাঙ্গেল বিটুইন এ লাইন এন্ড এ প্লেন, যদি একটা প্লেন এবং একটা লাইন ভিতরে সরলরেখা, এখানে একটা ছবি আঁকানো আছে দেখো, একটা সরলরেখা ধরে এবি আর একটা প্লেন, এই যেটা নিচে একটা প্লেন আঁকা আছে, তাহলে এই প্লেন এবং এই সরলরেখার ভিতরে কোণ কিভাবে বের করব? তো এখানে দেখো দেয়া আছে, আমরা এই একটা সরলরেখার সমীকরণ যেটা আছে সিমেট্রিক্যাল ফর্মে আছে, আর এটা একটা প্লেনের সমীকরণ, এই যে x প্লাস by প্লাস cz প্লাস d সমান 0। তাহলে 1 আছে একটা সরলরেখার সমীকরণ আর 2 হচ্ছে একটা প্লেনের সমীকরণ। তাহলে বলা হচ্ছে যে এই দুটো যদি ইন্টারসেক্ট করে তাহলে তাদের মধ্যের অ্যাঙ্গেল বের করার সূত্র কি? এখানে জাস্ট এটা সংক্ষেপে দেখে রাখতে পারো তোমাদের। এখানে আমরা শুধু লিখতে পারি এভাবে যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে এখানে যেটা ছবিটি দেওয়া আছে, অথবা সাইন থিটা। cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা জানি সাইন থিটা, সেটা সমান সমান l প্লাস bm প্লাস cn। তার মানে কি দেওয়া আছে এখানে, এই abc হচ্ছে ডিরেকশন রেশিও আর l m n হচ্ছে ডিরেকশন কোসাইন। তাহলে l
প্লাস বিএম প্লাস সিএন, আর নিচে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর কাছে রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে এটাই কিন্তু আমাদের সূত্র, যেটা হচ্ছে যে দুইটা একটা প্লেন এবং সরলরেখার সমীকরণের প্লেনের ভিতরে কোণ বের করার সূত্র হচ্ছে এটা, সাইন থিটা সমান সমান এ এল প্লাস বি এম প্লাস সি এন ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এইগুলো একটু অনেক সময় অঙ্ক করার জন্য লাগে, অথবা ভাইবাটা বাজার ধরতে পারে, ভাইবাটা ধরতে পারে, তখন তোমাকে এগুলো বলতে হবে আর কি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, বলছে যে লাইন এবং প্লেন যদি প্যারালাল হয়, ধরো এই লাইনটা এবং প্লেনটা যদি প্যারালাল হয়, তখন তো এখান থেকে আমরা এল সমান বিএম প্লাস সিএন সমান লিখতে পারি, অর্থাৎ সাইন 0 ডিগ্রি, যেটা সেটা যদি 0 ডিগ্রি হয় তাহলে আমরা তো এল প্লাস বিএম প্লাস সিএন লিখতে পারি। আর যদি পারপেন্ডিকুলার হয়, যদি লাইনটা এবং প্লেনটা যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ বাই এন প্লাস সমান সমান বি বাই এম সমান সমান সি বাই এন। অর্থাৎ এখানে বুঝতে পারছো যে একটা সরলরেখা এবং প্লেনের যে ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইনের সম্পর্ক দিকে কিন্তু আবার লম্ব বা পারপেন্ডিকুলার সেটা বলতে পারবো এখানে। আচ্ছা, এখন বলা হচ্ছে যে এই যে একটা ছোট্টটা আছে, কন্ডিশন ফর এ লাইন টু লাই ইন এ প্লেন। বলছে যে একটা লাইন কোন একটা প্লেনের উপরে অবস্থান করবে, তার কন্ডিশন কি, তার শর্ত কি? একটা লাইন যে একটা 3 ডাইমেনশনে একটা লাইন একটা প্লেনের উপরে অবস্থান করবে, তার কন্ডিশনটা কি? এটা কিন্তু একটা ছোট, অনেক সময় এগুলো ছোট ছোট জিনিস দিতে পারে পরীক্ষায়। আমি যেগুলো বলছি এগুলো কিন্তু তোমরা একটু খাতা নোট করে রাখবে। এই যে যেমন বলা হচ্ছে কন্ডিশন ফর এ লাইন টু লাই ইন এ প্লেন, একটা প্লেনের ভিতরে বা উপরে একটা সরলরেখা যে লাই করবে বা অবস্থান করবে, তার কন্ডিশন কি? আচ্ছা, এখানে দেখো আমরা সরলরেখার সমীকরণটা ধরেছি x মাইনাস x1 ডিভাইডেড l প্লাস ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড m ইকুয়াল টু z মাইনাস z1 বাই l ইকুয়াল r। এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ। আর প্লেনের সমীকরণ এটা আমরা জানি, এই দুটাই আমাদের জানা জিনিস। তাহলে এখন বলা হচ্ছে নাও এনি পয়েন্ট লাই অন দা লাইন। আচ্ছা, এই যে এই লাইন মানে এই সরলরেখার উপরে এনি পয়েন্ট, এই সরলরেখার উপরে একটা পয়েন্ট হবে, সেটা এইভাবে লেখা যায় না? দেখো তো, এটা সমান সমান কি লিখছে, আর লেখা আছে, তাই এটা সরলরেখা। তাহলে আমরা এখান থেকে কি এক্স এর মান বের করতে পারি না? জি স্যার। হ্যাঁ, এক্স এর মান কিভাবে বের করবো? এখান থেকে এটা সমান সমান আর লেখো। তাহলে এখান থেকে এক্স, তাহলে কি এই যে এল আর প্লাস x1, তার মানে এক্স এর মান হবে x1 প্লাস এল আর। ঠিক একইভাবে ওয়াই এর মান এখান থেকে বের করা যাবে। এটা সমান সমান যদি আর ধরো তাহলে ওয়াই এর মান পাওয়া যাবে। আবার এটা সমান সমান যদি জেড ধরো, জেড মানে z1 ডিভাইডেড n সমান যদি আর ধরো, তাহলে এটাও কিন্তু এখান থেকে জেড পাওয়া যাবে। অর্থাৎ এই সরলরেখার উপরে একটা বিন্দু কিন্তু এটা, ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমরা একটা বিন্দু ধরলাম, দিস পয়েন্ট লাই অন দা, আচ্ছা এই পয়েন্টটা কিন্তু দিস পয়েন্ট লাই ইন দা প্লেন অলসো। এই যে পয়েন্ট যেটা আমরা পেলাম সরলরেখার উপর একটা পয়েন্ট, সেই সরলরেখাটা তো কি বলা হচ্ছে, আমাদের কন্ডিশন কি বলছে যে সরলরেখাটা যদি প্লেনের উপরে লাই করে বা অবস্থান করে, তাহলে এই সরলরেখার উপর একটা পয়েন্ট পেলাম, যে পয়েন্টটা এই যে 1 নম্বরের সরলরেখার উপরে অবস্থান করে, তাহলে সেই পয়েন্টটা তো প্লেনের উপরে থাকবে। যদি থাকে তাহলে এই পয়েন্টটা কিন্তু আমরা প্লেনে বসা দিতে পারি। প্লেন আমাদের যে সমীকরণ আছে, সেই প্লেন, এই যে প্লেনের সমীকরণ আছে এটা, এখানে যদি আমরা এই পয়েন্টে বসা দিই, এক্স জায়গায় ওয়াই জায়গায় জেড জায়গায়, তাহলে কিন্তু আমরা কি পাবো, এই যে ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d সমান সমান আর al প্লাস bm প্লাস cn সমান সমান 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা কি বলছি, ফর এভরি ভ্যালু অফ আর, আর এর যে কোনো মানের জন্য দিস রিলেশন উইল বি ট্রু ইফ, বলছে যে আর এর যে কোনো মানের জন্য আমরা এটা কি করতে পারি, যে এটা সমান সমান আমরা 0 লিখতে পারি এবং এটা সমান সমান 0। তাহলে ax is ax plus by1 plus cz1 plus d সমান 0, আর হচ্ছে al plus bm plus cn সমান 0, 3 4। এখন আমরা বলছি যে নাও
সাবস্ট্রাক্টিং, আমরা 3 from 2, আমরা 3 নম্বর থেকে 2 থেকে বিয়োগ করি। 2 নম্বর আমার একটা প্লেনের সমীকরণ, আর এই এখানে 3 নম্বর আছে, এটাও প্লেনের সমীকরণ একটা নির্দিষ্ট বিন্দুতে। তাহলে এই দুটো যদি সাবস্ট্রাক্ট করা হয় তাহলে কি হবে, আমরা পাবো এখান থেকে a x minus x1 প্লাস b y1 minus y1 প্লাস c z minus z1 সমান 0। এটাই সে আমাদের কন্ডিশন। এটা কিসের সমীকরণ? এটাও কিন্তু একটা প্লেনের সমীকরণ, দেখো। কিন্তু এই প্লেনটা কত দিয়ে পাস করেছে? তার x1 y1 z1 দিয়ে, এবং তার ডিরেকশন রেশিও আছে abc। তাহলে আমাদের এখানে কিন্তু কন্ডিশন প্রবলেমটা ছিল কিন্তু যে ফাইন্ড দ্য কন্ডিশন ফর এ লাইন দ্যাট লাইন লাই ইন এ প্লেন, যে 3 ডাইমেনশনে একটা সরলরেখা একটা প্লেনের উপর অবস্থান করবে, তার শর্ত কি? তার শর্ত কিন্তু এটাই, এই যে যেটা লিখলাম, a x minus x1 plus b y1 minus y minus y1 plus c z minus z1। এটা ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমার দেখতে হবে আর কি। মানে এটা কিন্তু ভাইবাতে খুবই ধরে, বা অঙ্ক অনেক সময় বলে ডিফাইন কোপ্লেনার, এবং একটা প্রবলেম বের করতে বলে। কোপ্লেনার বাংলা কি কেউ বলতে পারবে? সমতল। হ্যাঁ, সমতলীয়, সমতলীয়, ঠিক আছে। জি স্যার। কোপ্লেনার মানে একই তলে। তো বলছে যে এটা তোমাদের রহমানের বইতে আছে, ডেফিনিশন দেখবে, তারপরেও শর্মার বইতেও আছে। আমি জাস্ট এখানে কোপ্লেনার মানে হচ্ছে সমতলীয় দুইটা লাইন যদি একই প্লেনে অবস্থান করে তখন তাকে কোপ্লেনার লাইন বলা হয়। দুইটা লাইন 3 ডাইমেনশনে দুটো লাইন যদি একই প্লেনে অবস্থান করে তখন তাকে বলা হবে সমতলীয়। তো এই দুটো লাইন যে একই প্লেনে অবস্থান করছে তার কন্ডিশন কি? যদি বলে ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাট 2 লাইনস আর উইল বি কোপ্লেনার, অর্থাৎ দুটো সরলরেখা সমতলীয় হবে বা দুটো সরলরেখা একই তলে অবস্থান করবে, তার কন্ডিশন কি? এটা কিন্তু পরীক্ষায় থাকে, বা এই আমি এখন যে প্রবলেমটা ডিসকাস করব এই প্রবলেমগুলো কিন্তু পরীক্ষায় এই জাতীয় প্রবলেম থাকে। তো তুমি তাহলে কি শিখলে? হোয়াট ইজ কোপ্লেনার? কোপ্লেনার লাইনস কাকে বলা হয়? দুটো লাইন যদি একই তলে অবস্থান করে, এবং সেটা ম্যাথমেটিক্সের ভাষায় আমরা একই তলে যদি থাকে তাহলে ম্যাথমেটিক্সের ভাষায় কন্ডিশন কি হবে সেটা আমরা এখন দেখব। আচ্ছা, এখানে দেখো তো, ওই যে এখানে একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটা তোমরা ভালো করে খেয়াল করো। প্রুভ দ্যাট দ্য লাইনস, এটা কিন্তু একটা সরলরেখা, সিমেট্রিক ফর্মে আছে, এক্স এই যে দেওয়া আছে, এটা একটা সরলরেখা, এন্ড আরেকটা সরলরেখা, এই যে এটা, এই দুটো সরলরেখা আর কোপ্লেনার, এটা আমাদের প্রমাণ করতে হবে যে সমতলীয়। এন্ড ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ইন হুইচ দে লাই, এবং বলছে যে প্লেনে এই সরলরেখা দুটো অবস্থান করে তার সমীকরণ বের করো। প্রশ্নটা কি বোঝা গেল? আমার এই কথা কি বোঝা গেছে তোমাদের কাছে? জি স্যার। আমরা কিন্তু প্রবলেমটা দেখো, যে দুইটা লাইন আছে, সেই লাইন দুটো কোপ্লেনার হবে, এটা প্রমাণ করো। আবার বলছে তার সাথে যদি কোপ্লেনার হয় তাহলে সেই প্লেনের সমীকরণ বের করো। তাহলে আমরা দেখি না কিভাবে সমাধান করা যায়, এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে। আচ্ছা, এখানে বলা আছে ইকুয়েশন অফ এ প্লেন কন্টেনিং ওয়ান ইজ, আমরা কিন্তু ইকুয়েশন অফ এ প্লেন কন্টেনিং ওয়ান ইজ, তার মানে ওয়ান যে সরলরেখা সেটা একটা প্লেন গঠন করবে যদি এই যে এভাবে a x minus 1 plus b y minus 2 plus c z minus 3 is equal to 0। আচ্ছা, কিছুক্ষণ আগে কিন্তু আমি একটা কথা বললাম, এই যে এটা একটা খেয়াল করিস কিনা, এটা দেখো, কন্ডিশন ফর এ লাইন টু এ লাই ইন এ প্লেন, একটা সরলরেখা একটা প্লেনে অবস্থান করবে, তার কন্ডিশন কি? এই যে একটা কথা, এই জিনিসটা খেয়াল করো। এখানে বলা আছে যে কন্ডিশন ফর এ লাইন টু লাই ইন এ প্লেন। তাহলে আমরা কিন্তু এই ক্ষেত্রে কি লিখলাম? এই যে সেই কন্ডিশন এটাই কিন্তু a x minus x1 plus b y1 minus y1 plus c z minus z1। তাহলে এখন আমরা এই একই জিনিস এখানে লিখছি যে
এক নম্বর যে সরলরেখা সেটা একটা প্লেন গঠন করবে, বা যে প্লেনে অবস্থান করবে সেই প্লেনের সমীকরণ হবে এটা a x minus 1 plus b y minus 2 plus c z minus 3 সমান 0। এটা কি বোঝা গেল কথাটা? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এক নম্বর ওই যে আগে যে কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী লিখলাম যে একটা সরলরেখা কোন একটা প্লেনে অবস্থান করলে তার কন্ডিশন কি সেটা কিন্তু আমরা আগে দেখেছি, সেটা সেই অনুযায়ী আমি লিখছি কিন্তু এটা এই যে এই লাইনটা কিন্তু সেই অনুযায়ী লিখলাম। আচ্ছা, হোয়ার, এখানে আমরা বলছি যে হোয়ার কি এই যে এল এ, এখানে কিন্তু খেয়াল করে দেখো এই এ যে নিলাম সেই এর সাথে এখানে 2 3 4 এই ডিভিশন কোশ্চেনের সম্পর্ক কিন্তু এরকমের 2a প্লাস 3b, এই যে b যেটা আছে 3b প্লাস এই 4, এটা যেটা আমাদের ছিল 4c, এখানে আমরা লিখতে পারতাম la প্লাস mb প্লাস lc। আচ্ছা, এখন বলছে the plane 3 will contain 2, এই যে 3 তো আমাদের প্লেনের সমীকরণ, তাহলে বলছে যে the plane 3 will contain 2 মানে কি আমাদের 2 নম্বর সরলরেখা, কারণ এই দুটো সরলরেখা কিন্তু একই প্লেনে অবস্থান করছে, আমাদের কোপ্লেনার হতে গেলে কিন্তু দুটো সরলরেখা একই প্লেনে অবস্থান করবে। তাহলে প্রথম সরলরেখা যে প্লেনে অবস্থান করছে সেই প্লেনের সমীকরণ কিন্তু বের করে নিলাম 3 নম্বর। আবার 2 নম্বর যে সরলরেখা সেটাও কিন্তু 3 নম্বর প্লেন গঠন করছে, মানে প্লেনে আছে। তাহলে আমরা কি লিখতে পারবো? the plane 3 will contain 2 if point 2 3 4, 2 3 4 মানে কিন্তু এই বিন্দুটা, এই যে এই সরলরেখাটা যে বিন্দুতে গেছে 2 3 4 lie on it, তার মানে এই সরলরেখা এই 3 নম্বর প্লেনের উপর অবস্থান করবে যদি এই বিন্দুটা এই যে 2 3 4 2 3 4 এই বিন্দুটা এই প্লেনে অবস্থান করে। তাহলে আমরা সেই বিন্দুর বসাই দিলাম এখন, and the normal to the plane is perpendicular to the line। তাহলে আমরা কিন্তু এখানে কি বলছে, and the normal to the plane is perpendicular to the line 2, that is a plus b plus c সমান 0, and the normal to the plane is perpendicular to the line 2, that is a plus b plus c সমান 0 and 3a। আচ্ছা, 3 আমরা তো কিন্তু লিখছি যে এই যে 3a 4b plus 5c সমান 0, এটা তো আমাদের ওই ডিরেকশন কোসাইন, ওই প্লেন এবং ওই লাইনের ডিরেকশন কোসাইন এবং ভিতরে সম্পর্ক হবে। যেমন আমরা এখানে লিখছিলাম এই যে 2a প্লাস 3b প্লাস 4c, একইভাবে এখানে 3a প্লাস 4b প্লাস 5c। আর এখানে যেটা বলা হচ্ছে যে abc এই প্লেনের উপরে এই সরলরেখা যদি অবস্থান করে তার পারপেন্ডিকুলার যেটা হবে নরমাল, সেই নরমালের ইকুয়েশন হবে এটা a প্লাস b প্লাস c। তাহলে এখন আমাদের এই যে 4 5 6, এই 4 5 6 আমার তিনটা ইকুয়েশন, এখানে তিনটা আননোন আছে এবিসি। তাহলে আমরা সহজে এই এবিসি এলিমিনেট করতে পারি। সেটা কিভাবে? এখান থেকে আমরা এবিসি এলিমিনেট করলাম ডিটারমিনেন্টের সাহায্যে। এখান থেকে তুমি এ বি সি তার সহগ বললে 2 3 4, আর এখানে এবিসি যেটা 1 1 1, আর 6 নম্বর থেকে 3 4 5। তাহলে এইটাকে সমাধান করে সমান সমান 0, এটা কিন্তু আমাদের আছে ডিটারমিনেন্ট ফর্ম ইউজ করে আমরা তিনটা সিস্টেম অফ ইকুয়েশনকে সমাধান করছি। তাহলে এখন এটাকে যদি ডিটারমিনেন্ট বের করতে তাহলে একবার 0 হয়ে যাচ্ছে আর কি। তার মানে এই 0 হওয়া মানে হচ্ছে যে ওই প্লেন, এটা হচ্ছে কোপ্লেনারের শর্ত। এই যে দুটো সরলরেখা কোপ্লেনার হওয়ার শর্ত কিন্তু এটা, এই যে 2 3 4 3 4 5, আর এই যে আমরা এই যে তিনটে ইকুয়েশন যেটা মানে 4 5 6 এই তিনটা থেকে আমরা এলিমিনেট করে
যদি জিরো হয় তাহলে কিন্তু ওই সরলরেখাটির কোপ্লেনার, আর যদি একটু জিরো না হয়তো তাহলে কিন্তু তারা হচ্ছে একই তলে অবস্থান করবে না। এটা কি বোঝা গেল? আচ্ছা, এইসব প্রবলেম গুলো তোমাদের দেখতে হবে একটু, মানে আমরা হয়তো গ্রাফ ফিজিক্যাল দেখাতে পারলে আরো ভালো হইতো আর কি, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। আচ্ছা, এখন তোমাকে যেটা বলা হচ্ছে, যদি এই এখানে আমাদের কিন্তু আরেকটা কন্ডিশন আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ইন হুইচ দে লাই। তাহলে কিন্তু আমাদের যদি এই লাইনটা যে প্লেনের উপর অবস্থান করছে সেই প্লেনের যদি সমীকরণ বের করতে হয়, তাহলে আমাদের যেটা করতে হবে, জাস্ট এই যে 2, 3, 4 এই জায়গায় আমরা এই দুটো ঠিক থাকবে, জাস্ট 2, 3, 4 এর জায়গায় আমরা লিখবো শুধু এই যে x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস 2 আর z মাইনাস 3। আচ্ছা, কি বাদ পড়ে গেল ইকুয়েশন অফ প্লেন এলিমেন্ট। আচ্ছা, এখানে ডান পাশে নোট দিয়ে আছে, দেখো এখানে তোমরা এভাবে লিখবে, ইকুয়েশন অফ প্লেন এলিমিনেটিং এ বি সি ফ্রম 3, 4, 6। এই যে কথাটা বলছে, এটাকে খেয়াল করলে তোমরা ইকুয়েশন পেয়ে যাবে। আমাদের কিন্তু একটা অংশ কিন্তু জিরো হয়েছে, তার মানে এটা হচ্ছে কোপ্লেনার হয়েছে, আর আরেকটা অংশ আছে ইকুয়েশন অফ দ্য প্লেন। যখন ইকুয়েশন অফ দ্য প্লেন বের করবো, এখানে কি বলছে, এ বি সি আমরা এলিমিনেট করবো কোথা থেকে, এই যে 3, 4 আর আছে 6। হ্যাঁ, এই যে এখানে খেয়াল করে দেখো, এই যে 3 এখান থেকে আমরা যদি এবিসি এলিমিনেট করি তাহলে কি পাবো, ডিটারমিনেট করো, এই যে x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস 2 আর z মাইনাস 3। আর এখানে কি হবে, 2, 3, 4 আর পরে 6 এর থেকে 3, 4, 5। তাহলে এই এলিমিনেট করলে কিন্তু একটা প্লেনের সমীকরণ পাবে। এই যে এখানে করি যায় না, কিন্তু এই কথাটা লেখা আছে, এই কথাটাকে বুঝতে পারলে এখানে দেখো যে এখানে ইকুয়েশন অফ প্লেন eliminating equation of plane will be found eliminating ABC from equation 3, 4, 6। এই কথাটা কিন্তু বলা আছে আর কি। আচ্ছা, এই লেকচার নোটটাকে আমি তোমাদের দিয়েছিলাম নাকি? না স্যার, দেওয়া হয়নি। না স্যার, এটা এখনো দেন নাই। আচ্ছা, যদি দেওয়া না হয় তাহলে আমি তোমাদের লেকচার ক্লাস শেষে আমি দিয়ে দেবো। এটা কি দেওয়া হয়েছে? না স্যার, এটা দেওয়া হয় না, এটা আমাকে ইমেল করে দিয়েন। আচ্ছা, মেল করে দেবো তাহলে আর কি। আর তাহলে আমাদের কিন্তু এই যে কোপ্লেনার, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টার্ম। হোয়াট ইজ কোপ্লেনার, এন্ড শো দ্যাট টু লাইন্স উইল বি কোপ্লেনার, অথবা লাইন দুটো যে প্লেনে অবস্থান করে সেই প্লেনের সমীকরণ বের করো। এটা কিন্তু এই ধরনের একটা, তোমাদের বললাম এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষা থাকে। এখানে তোমাদের প্রথম অংশ হচ্ছে কোপ্লেনার দেখাতে গেলে তোমার এই যে আমরা জিরো দেখালাম, ডিটারমিনেন্ট জিরো হবে। আর দ্বিতীয় অংশ আছে ওই 3, 4, 6 থেকে এ বি সি এলিমিনেট করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্লেনের সমীকরণ। স্যার 3, 4, 6 টা কি স্যার? 3, 4, 6 তোমরা এখানে দেখো, এখানে আমরা কি বলছি, 3টা কি দেখো, এখানে বলা আছে যে ইকুয়েশন অফ এ প্লেন কন্টেনিং 1। যে এখানে আমাদের কি বলা আছে, প্রবলেমটা দেখো, বলছে যে দুইটা সরলরেখা একটা প্লেনে অবস্থান করবে তখন তাকে কোপ্লেনার বলা হবে, যদি একই প্লেনে অবস্থান করে। তাহলে এখানে কিন্তু এই যে একটা প্লেন সরলরেখা, এই সরলরেখা একটা প্লেনে যদি অবস্থান করে তার সমীকরণ কিন্তু এই যে আমি যেটা লিখছি এটা কিন্তু আগে আমি একটা কন্ডিশনের কথা বললাম, তোমরা কিন্তু খেয়াল করছো কিনা, এই যে এটা, এই যে এই সমীকরণে কিন্তু দেখো আমরা কিন্তু কি বলছি, এখানে বলা আছে কন্ডিশন ফর এ লাইন টু লাই ইন এ প্লেন। আচ্ছা, তাহলে আমরা এই যে কথাটা বলছিলাম যে একটা সরলরেখা কোন একটা প্লেনে অবস্থান করছে, তার কন্ডিশন কিন্তু এটা, এই যে আমি যেটা মার্ক করা আছে। আর এই যুক্তিটা আমি এখানে লিখছি কিন্তু কথাটা, এই যে 3 নম্বর যেটা লিখলাম, ইকুয়েশন অফ এ প্লেন কন্টেনিং 1, অথবা 1 নম্বর সরলরেখা যে প্লেনে অবস্থান করছে সেই প্লেনের সমীকরণটা আছে এটা। ওই আগের যে সংজ্ঞা অনুযায়ী কিন্তু কথা লিখছি। আর এখানে কি বলা হচ্ছে 3, 4, 6 আর 4 হচ্ছে কি বলা হচ্ছে যে 4 কিন্তু ওই যে প্লেন এবং সরলরেখার ভিতরে যে সম্পর্ক রেশিও, এটা তো ধরো
এক নম্বর সরলরেখা ডিরেকশন কোসাইন হচ্ছে 2 3 4, আর এই প্লেন যেটা লিখলাম 3 নম্বর প্লেন তার ডিরেকশন রেশিও হচ্ছে এ বি সি। তাহলে এই যে ডিরেকশন কোসাইন এবং এ বি সি রেশিও ভিতরে সম্পর্ক হচ্ছে টয়েস এ প্লাস, যেটা আমরা লিখি এই যে এ এল প্লাস বি এম প্লাস সি এন সমান 0, এটা সেই কন্ডিশন। আর 6 হচ্ছে ওই যে আরেকটা প্লেন এবং আরেকটা প্লেন যেটা আছে যে এটা 3 4 6 5 এবং এই প্লেনের ডিরেকশন রেশিও এবিসি 3 এর, আর এখানে ডিরেকশন কোসাইন 3 4 5, এই দুটোকে মিলে একটা লেখা আছে যে 3a প্লাস 4b প্লাস 5c। অতএব এই 3 4 এবং 6 মিলেই ওই একটা প্লেন গঠন করবে, যেটা আমরা এবিসি। স্যার 3 4 6 না স্যার 3 4 5? সরি আমি বলছি 3 4 5 এই যে এখানে যেটা ও না ইকুয়েশন, কিন্তু এই ইকুয়েশন 3 4 6 3 মানে এটা এই যে এই ইকুয়েশন আর এই কন্ডিশন যেটা 4 আর 6 আছে এই কন্ডিশন, এই তিনটা মিলে কিন্তু আমরা যে তিনটা ইকুয়েশন আসছে এখান থেকে এবিসি এলিমিনেট করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে প্লেনের সমীকরণ আসবে। আচ্ছা আমরা এই যে স্যার আমরা এই পর্যন্ত ডিসকাস করেছিল নাকি? আচ্ছা স্যার কোন পর্যন্ত ডিসকাস করেছিল তোমাদের শর্টেজ ডিসটেন্স? তোমরা কি বলতে পারবে যে আচ্ছা স্যার কোন পর্যন্ত ডিসকাস করেছিল তোমাদের? সিমেট্রিক্যাল ফর্ম পর্যন্ত। আচ্ছা আমরা তাহলে কোপ্লেনার কি সেটা আমরা শিখলাম, এই রিলেভেন্টের অঙ্ক করলাম। তোমাদের আরো আমি কিছু হোমওয়ার্ক হিসাবে নাম হয়তো শেষে বলা থাকবে, সেগুলো তোমরা ডিসকাস করবে। রহমান ভট্টাচার্য বই অথবা শর্মার বই দেখবে। এখানে আরেকটা প্রবলেম দেখো স্যার, সিমেট্রিক ফর্মে কি মানে প্রবলেম সলভ করা হয়নি খুব একটা? সিমেট্রিক্যাল ফর্মটা মূলত সরলরেখা আমরা এই যেগুলো ডিসকাস করছি এটা তো সিমেট্রিক্যাল ফর্মে ছিল, যেমন এই যে কোপ্লেনার এটা তো সিমেট্রিক ফর্মে আছে এই ইকুয়েশন। জি স্যার। এটা তো সিমেট্রিক ফর্মের সরলরেখাতে আমরা ব্যবহার করছি, কিন্তু মানে সিমেট্রিক্যাল ফর্ম একটা ইকুয়েশনকে সিমেট্রিক্যাল ফর্মে লেখা যায় সেটা আমরা সারাতে ডিসকাস করেছে, কিন্তু আমরা অঙ্ক করার সময় সিমেট্রিক্যাল ফর্মে আমাদের অঙ্ক দেওয়া আছে সেগুলো করছি। অনেক সময় না থাকলে সেটা আমরা সিমেট্রিক্যাল ফর্ম বানিয়ে করতে পারি, সেটা আমরা দেখব। আচ্ছা এখানে আর একটা কন্ডিশন দেখো, এই কন্ডিশনটাও খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের শর্টেজ ডিসটেন্স যেটা বলে এসডি, সংক্ষেপে বলা এসডি। আচ্ছা এইতে আমরা 3 ডাইমেনশনে দুটো সরলরেখার ভিতরে ডিসটেন্স আমরা কিভাবে বের করবো এখানে সেটা হচ্ছে বিষয়, কিন্তু শর্টেজ ডিসটেন্স বলে একটা নাম আছে। আচ্ছা তোমরা এই যে আমি যে কোপ্লেনার যে জিনিসটা ডিসকাস করলাম এটা কিন্তু একটা প্রবলেম দিয়ে তোমাদের ডিসকাস করলাম, ঠিক আছে? তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো? জি স্যার। আচ্ছা তোমরা ই করবে ওই রহমান ভট্টাচার্যের বইতে 42 নম্বর পেজ, ওই আমরা কোপ্লেনার লাইন বের করার যে একটা সূত্র যেটা আমরা একটা প্রবলেম ডিসকাস করলাম, কিন্তু একটা এর একটা ওই যে মানে ডেফিনিশন বা থিওরেম টাইপের একটা আছে, ওইটাই যেটা আমরা প্রবলেমটা ডিসকাস করলাম, যে কিন্তু দুটা সরলরেখা ধরে যে এই দুটো সরলরেখার দেখা যায় তারা কোপ্লেনার হবে, কিন্তু তার আগে এই ডেফিনিশনের যে সূত্রগুলো আমরা ইউজ করলাম, এখানে যে টার্মগুলো ইউজ করলাম, এই ধরনের একটা প্রমাণ এখানে আসছে আর কি। তোমরা একটু দেখবে একটু কাইন্ডলি, যদি বুঝতে না পারো বা যদি কোনো সমস্যা তাহলে আমাকে জানাবে, আর না হলে আমি তোমাদের স্ক্যান করে পাঠাচ্ছি আর কি। আমি এই দুটো পেজ স্ক্যান করে দিচ্ছি, তোমরা একটু দেখি তারপরে আমি ডিসকাস করবো, ঠিক আছে? আচ্ছা শর্টেজ ডিসটেন্স এখানে একটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা তো আমার এখানে স্ক্যান করা নাই দেখছি তো। আচ্ছা একটু আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি কিনা। আচ্ছা এই যে আমি একটা ছবি আঁকলাম, এটা তোমরা দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো নাকি? আমি যারা ছবি আঁকলাম এই ছবি কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আমরা এখানে এটাকে যদি আমরা বলি এল, ধরো ক্যাপিটাল এল,
আচ্ছা, এই যে আমি যেটা লিখলাম এখানে একটু আমি মুখে বলছি, জাস্ট এরা তোমাদের আমি হাতে স্ক্যান করে পরে পাঠাবো, আমার কাছে স্ক্যান করা নেই। এই যে একটা সরলরেখা, কিন্তু আমরা যেটা বলছি যে এল বি এ একটা সরলরেখা আর এম ডি সি আর একটা সরলরেখা। আর এখানে এই যে এই বি এর স্থানাঙ্ক হচ্ছে বি এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 z1, আর ডি এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 z2। তোমাদের কাছে খাতা থাকলে এটা আঁকতে পারো, অথবা এখানে দেখে নাও যে বি এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 z1 আর ডি এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 z2। আর এখানে এই এলএম লাইনটাকে শর্টেস্ট ডিসটেন্স বলা হবে। এলএম লাইন, এই লাইনটাকে শর্টেস্ট ডিসটেন্স, এবং তার ডিরেকশন কোসাইন আছে এলএমএন। এই লাইনের ডিরেকশন কোসাইন আছে এলএমএন। আর এই লাইনের যেটা উপরে যে লাইনটা, এই লাইনের ডিরেকশন কোসাইন আছে L1 M1 N1, আর নিচে যে লাইন আছে সেই লাইনের ডিরেকশন কোসাইন আছে L2 M2 N2। এটাকে আমি বোঝাতে পারলাম এখানে? এটা সেই এই যে এলএমএন, এটা কিন্তু এই লাইনের ডিরেকশন কোসাইন। আর এটা আছে এই যে L1 M1। আচ্ছা, এটা বাইরে চলে গেল। এখন আরেকবার আমি রিপিট করছি, তোমরা খেয়াল করে দেখো। এখানে এই সরলরেখার ডিরেকশন কোসাইন আছে L1 M1 N1, এই বিশেষ সরলরেখার ডিরেকশন কোসাইন আছে L2 M2 N2, আর এই লাইনের ডিরেকশন কোসাইন আছে LMN। এখন আমাদের এই যে LM যে লাইনটা, এটা আমাদের শর্টেস্ট ডিসটেন্স হবে, সেটা দেখাও। আচ্ছা, এখানে বলিনি এই সরলরেখাটা কিন্তু এখানে ভাষার আছে when two lines do not intersect and parallel as well as they do not lie in the same plane। এই কথাটা বলছে এই দুটো সরলরেখা কিন্তু একটা প্লেনে অবস্থান করছে না। স্যার পেজ নাম্বার কত? পেজ নম্বর 43। এই ছবিটা যেটা, এটা কিন্তু শর্টেস্ট ডিসটেন্স বলা হচ্ছে। আর এখানে আরেকবার আমি রিপিট করছি, তোমরা একটু খেয়াল করো। আমি এটা তোমাদের স্ক্যান করে পাঠিয়ে দেবো আর কি। এই যে লাইনটা, এই লাইনটা একটা প্লেনে অবস্থান করছে, আলাদা প্লেনে, কিন্তু সরলরেখা। এই প্লেনটা, এই লাইনটা আর একটা প্লেনে অবস্থান করছে কিন্তু। আর এইটা হচ্ছে তাদের ভিতরে শর্টেস্ট ডিসটেন্স, এটা প্রমাণ করতে হবে আর কি। তো সংজ্ঞাটা কি বলছে? শর্টেস্ট ডিসটেন্স when two lines do not intersect, দুটো সরলরেখা যদি ইন্টারসেক্ট না করে, and are parallel as well as and they do not lie the same, তারা প্যারালাল কিন্তু তারা একই প্লেনে অবস্থান করে না। যেটা বাস্তবে কিভাবে হবে সেটা আমার বোঝানো একটু কঠিন, তারপরেও আমি, তোমরা ইমাজিন করো, আমি যেটা বইয়ের পাতা দেখাচ্ছি, ধরো বইয়ের পাতা এখানে একটা সরলরেখা আছে, এখানে খেয়াল করে দেখো তোমরা। আচ্ছা, এখানে একটু দেখো তো, ধরো এখানে একটা সরলরেখা আছে এই পেজে, দেখতে পাচ্ছ? তোমার বইয়ের পৃষ্ঠা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, ধরো এখানে একটা সরলরেখা আছে, এখানে একটা সরলরেখা আছে। তাহলে দুইটা প্লেনে যদি সরলরেখা থাকে, তাহলে কিন্তু তারা হচ্ছে প্যারালাল হতে পারে, কিন্তু তারা কখনো ইন্টারসেক্ট করবে না, যেহেতু দুটো প্লেন আলাদা আলাদা প্লেন। তাহলে তারা যদি প্যারালাল হয়, তাহলে তাদের ভিতরে সর্বনিম্ন ডিস্টেন্সটা কি হতে পারে? আমরা কিন্তু সেই কথাই এখানে বলার চেষ্টা করছি। তো এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, সেই সংজ্ঞাটা আমি তোমাদেরকে একটু, আমি সরি, এই পেজটা আমি একটু স্ক্যান করিনি। এটা আমরা আগামী দিন ক্লাসে একটু ডিসকাস করবো যে হোয়াট ইজ শর্টেস্ট ডিসটেন্স এন্ড হাউ টু ডিটারমাইন শর্টেস্ট ডিসটেন্স। এটা তোমরা রহমান ভার্সনের বইতে দেখবে নিজেরা। আর তারপর আমি তোমাদেরকে স্ক্যান করে এই লেকচারটা এখন শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু স্টাডি করবে। এই যে কোপ্লেনার, সিমেট্রিক ফর্ম এবং শর্টেস্ট ডিসটেন্স, এটা কিন্তু একটা বড় চ্যাপ্টার, এই কিন্তু একটা ফুল কোশ্চেন হয়ে যায় অনেক সময়। তা আমি এখন তোমাদেরকে এই লেকচার নোটটা পাঠিয়ে দিচ্ছি, পাশাপাশি আমি বই থেকে দুটো পেজ তোমাদের স্ক্যান করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তোমরা একটু স্টাডি করবে, আমি আগামী দিন এই ক্লাসটা একটু ডিটেইলস আলোচনা করবো আর কি। সেম জিনিস আগামী দিন পড়াবেন আবার? সেম জিনিস মানে শর্টেস্ট ডিসটেন্সটা আমি ফের পড়াবো। আমি তো এইখানে থিওরাম আছে, সেই থিওরামটা তোমাদের দেখা লাগবে। আমি নিজেও এখানে স্ক্যান করা নেই আমার। জি স্যার, ঠিক আছে স্যার। তোমাদেরকে আমি ওই থিওরামটাকে ডিসকাস করবো,
আর ডেফিনিশনটা হোয়াট ইজ শর্টেজ ডিস্টেন্স সেটাও তোমাদেরকে ডিসকাস করব, কিন্তু আমার এখানে লেকচার নোটে না, এই জন্য আমি বললাম না, কিন্তু আমি স্ক্যান করে তোমাদের এখনই পাঠাচ্ছি আর কি। হ্যাঁ স্যার আগের ক্লাসে রেকর্ডটা দিয়ে দিয়েন। হ্যাঁ, রেকর্ড তোমরা আগে ক্লাস করো, ক্লাস করে রেকর্ড পরে। স্যার না হলে তো সমস্যা হয় বুঝতে, অনেক সময় রেকর্ডিংটা দিয়ে দিলে ভালো হয়। জি স্যার, অনেক সময় ওয়াইফাই প্রবলেম জন্য আর কি, মানে মাঝে মাঝে আটকায়। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি পাশাপাশি তোমাদেরকে লেকচার নোট দিচ্ছি, দেওয়া যাবে মানে রেকর্ড পরে দেওয়া যাবে। তুমি এখন এটা ক্লাস নোটটা ফলো করো, আমি তো তোমাদের মানে ইমেল করে পাঠিয়ে দিচ্ছি আর কি লেকচারটা আর কি, তুমি নিজেরা দেখো একটু। আজকে আমি এটা রাখছি, তোমরা আমি জাস্ট শুধু স্ক্যান করে তোমাদের এখনই পাঠাবো আর কি, তারপর তোমরা একটু স্টাডি করবে। আমি একটু দেখি এই সপ্তাহের শেষের দিকে হতে পারে, অথবা আগামী শনি রবিবারে ফের একটা ক্লাস নিব। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। সালাম। আসসালামু আলাইকুম স্যার।